নমস্কার। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে পাশে থাকার আবেদন জানিয়ে আজকে একটি রহস্যে মোড়া গোয়েন্দা গল্প পাঠ করব। আশা রাখছি আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের লেখা আংটির পাথর। বিখ্যাত ধনী কয়েকদিনের জন্য শিমুলতলায় গিয়েছিলেন হাওয়া বদলাতে। বড়দিনে সেখানে দিব্যি আড্ডা জমে উঠেছিল প্রতিবেশীদের নিয়ে। ধনী গৃহে আড্ডা জমানোর সুবিধা আছে, চা বিস্কুট তো আছেই, তার সঙ্গে উপরিও আছে ফুলকপির ফুলুরি, ক্রিসমাস কেক, পাঁপড় ভাজা, আর নিয়মিত খবরের কাগজও পড়তে পাওয়া যায়। মুকুন্দবাবুর আড্ডায় আরেকটি আকর্ষণ ছিল ব্যাডমিন্টন খেলা, এবং খেলার শেষে সন্ধ্যার পর মুকুন্দবাবুর কন্যার কীর্তন গান। যে একবার মুকুন্দবাবুর আড্ডায় এসে পড়ত সে আসত রোজই। বাইরে এতগুলো আকর্ষণ একসঙ্গে এড়িয়ে যাওয়া সহজ ছিল না। ১ জানুয়ারি এই মজলিস ক্রমে জমে উঠেছিল ভালোই। মুকুন্দবাবু সবাইকে নববর্ষের নিমন্ত্রণ জানিয়েছিলেন। ৩টে থেকে ব্যাডমিন্টন খেলা, ৬টার সময় গানের আসর, আর ৮টার সময় ভোজন। গানের আসরের শেষে মুকুন্দবাবু একবার ঘর থেকে উঠে গিয়েছিলেন। কিছুক্ষণ তার আর দেখা নেই। শেষে রঞ্জন, তারপর সুনন্দা গেল তাকে ডাকতে। দোতলায় মুকুন্দবাবুর ঘর ভিতর থেকে বন্ধ। সুনন্দা ডেকে ডেকে সাড়া পেল না। চাকরকে ডেকে বলল, হরি, দেখো তো কী ব্যাপার। দরজায় ঠেলা দিয়ে কোনো সাড়া না পেয়ে হরি দরজায় ধাক্কা দিয়ে খিল ভাঙল। দেখা গেল মুকুন্দবাবু রক্তাক্ত দেহে মেঝের ওপর পড়ে আছেন। তার গলার অর্ধেকটা কাটা, ছোরাখানা পড়ে আছে পাশেই। সবাই ত্রস্ত হয়ে উঠল। সুনন্দা জ্ঞান হারাল। হরি পুলিশ ডেকে আনল। পুলিশ সব দেখে শুনে তদন্ত করে রঞ্জন রায়কেই গ্রেপ্তার করল। রঞ্জন MA পাশ করে সবে একটি কলেজে অধ্যাপক হবার জন্য তদবির শুরু করেছে। বড়দিনে বন্ধুর বাড়িতে এসেছিল বেড়াতে। পুলিশ তাকে ধরে চালান করল। পুলিশ মামলা সাজিয়ে ফেলল। বিচার শুরু হয়ে গেল। রঞ্জনের বন্ধু জীবন সবে ওকালতি শুরু করেছিল। উকিল সভায় শখের গোয়েন্দা বলে সুধীরবাবু প্রসিদ্ধি লাভ করেছেন। জীবন তাকে এসে ধরল। আপনি আমার বন্ধুর হয়ে লড়ুন, আমি জানি সে নির্দোষ। সুধীরবাবু এই ধরনের মামলাই চান। রাজি হয়ে গেলেন। এইখান থেকেই গল্পের শুরু। সরকারি পক্ষের উকিল জগদীশবাবু মামলার ভূমিকা আদালতে উপস্থাপিত করলেন। তিনি বললেন, কলকাতার ব্যবসায়ী মুকুন্দ চৌধুরী কয়েকদিনের জন্য শিমুলতলায় হাওয়া বদলাতে যান। সেখানে ইংরেজি নববর্ষের ১ জানুয়ারি তারিখে সন্ধ্যার পর তিনি খুন হন। সেদিন তার বাড়িতে নববর্ষের এক প্রীতি ভোজের আয়োজন করা হয়েছিল। কয়েকজন স্থানীয় প্রতিবেশী তখন সেখানে উপস্থিত ছিলেন। বিকালে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা হয়েছিল। তারপর কীর্তনের আসর জমে। গানের শেষে তিনি একবার উঠে যান। তারপর তার ফিরে আসতে বিলম্ব দেখে তাকে ডাকতে গিয়ে দেখা যায় তার শয়নকক্ষে তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। একখানি ছুরিকা দিয়ে তার কণ্ঠনালী ছিন্ন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যথাবিহিত তদন্ত করে। উপস্থিত সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছে যে এই হত্যাকাণ্ড রঞ্জন রায়ের কাজ। রঞ্জন রায় কোনো রকম ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই এই খুন করেছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, ব্যক্তিগত স্বার্থ? ব্যক্তিগত স্বার্থ কি, সে সম্পর্কে আপনারা কিছু জানেন? জগদীশবাবু বললেন, মুকুন্দবাবুর পাকিস্তানে যেসব সম্পত্তি আছে
তার মধ্যে একটা হোশিয়ারি মিল অন্যতম। পাকিস্তান সরকার ওই সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, তবে সেই সব সম্পত্তির একটা মূল্য দেবার কথা চলছে এবং হোশিয়ারি মিলটার জন্য শীঘ্রই তার 2 লাখ টাকা পাবার কথা ছিল। সেই সব মালিকানার কাগজপত্র তিনি সঙ্গেই রেখেছিলেন। সকালে তিনি সেইগুলো দেখাশোনা করেন। তার ঘর থেকে সেইগুলোই খোয়া গেছে। পুলিশ সন্দেহ করছে ওই টাকাটা আত্মসাৎ করাই এই হত্যার মূল কারণ। তবে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ না থাকায় পুলিশ সেদিকটা ছেড়ে দিয়ে এখন শুধু হত্যার ব্যাপারটাই আদালতে উপস্থিত করতে চায়। পুলিশ মনে করে আসামির উপযুক্ত শাস্তিবিধান হলে সেই দলিলপত্র যে উদ্দেশ্যে অপহৃত হয়েছে তা ব্যর্থ হবে। সরকারি উকিল তার বক্তব্য শেষ করলে ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের উকিলকে আহ্বান করলেন। আপনার কিছু বলার আছে? সুধীরবাবু বললেন, আমি এখন শুধু একটাই কথাই বলবো যে একজন নিরপরাধ উচ্চশিক্ষিত যুবককে পুলিশ শুধু সন্দেহের বশে অযথা হয়রানি করছে। আমার মক্কেল রঞ্জন রায় নির্দোষ। সাক্ষ্য প্রমাণাদির সাহায্যে আমি সে কথা প্রমাণ করার চেষ্টা করব। এবার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। প্রথম সাক্ষী মুকুন্দবাবুর কন্যা সুনন্দা চৌধুরী। সুনন্দা বলল, বাবার শরীর খারাপ ছিল, তাই দিন 15 জন্য শিমুলতলার বাড়িতে আমরা থাকার জন্য গিয়েছিলাম। বাবা মেলামেশা করাটা খুব বেশি পছন্দ করতেন, সেই জন্য পাড়াপড়শিদের সঙ্গে আলাপ হলেই বাড়িতে আসার নিমন্ত্রণ করতেন। সেদিনও বাড়িতে যারা এসেছিলেন সকলেই প্রতিবেশী। নববর্ষ বলে একটা খেলাধুলা ও গানের আসর বসানোর আয়োজন হয়েছিল। গানের শেষে বাবা একবার উঠে যান। তার আসতে দেরি হচ্ছে দেখে রঞ্জনবাবু তাকে ডাকতে যান। ফিরে এসে বলেন, বাবার ঘর ভিতর থেকে বন্ধ, ডেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমি তখন তাড়াতাড়ি রঞ্জনবাবুর সঙ্গে উপরে উঠে যাই। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। আলো জ্বেলে দেখি। সুনন্দার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সে কেঁদে ফেলল। জগদীশবাবু প্রশ্ন করলেন, তখনই কি আপনারা পুলিশে খবর দেন? রঞ্জনবাবু তখন আমাদের মালি হরিকে থানায় পাঠান। পুলিশ কতক্ষণ পরে আসে? ততক্ষণ সেই ঘরে কে ছিল? সেসব কথা স্পষ্ট করে আমি ঠিক বলতে পারবো না। হরি ও রঞ্জনবাবু আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দেন। এ ঘরে কি হচ্ছে তা আমি তখন দেখিনি। আপনার কাকে সন্দেহ হয়? আমি তো কাউকেই ভালো চিনি না। শিমুলতলাতেই ওদের সবাইকার সঙ্গে আমাদের পরিচয় হয়। 10 দিনের বেশি কেউই আমাদের পরিচিত নন। সকলেই তো ভদ্রলোক বলে জানি। এদের মধ্যে আপনার বাবার সঙ্গে সবচেয়ে বেশি অন্তরঙ্গতা কারও ছিল? বাবা রঞ্জনবাবুকেই বেশি পছন্দ করতেন। এর কোনো বিশেষ কারণ ছিল কি? কারণ ছিল, রঞ্জনবাবু থাকেন ঠিক পাশের একখানা বাড়ি পড়ে। তাই বাবা দুপুরে ওকে ডেকে পাঠাতেন ক্রসওয়ার্ড পাজেলে শব্দ বসানোর ব্যাপার নিয়ে। পাজল সমাধান করাতে ছিল বাবার বড় ঝোঁক। আর রঞ্জনবাবু ইংরেজিতে এমএ। বাবা ওর ইংরেজির শব্দচয়নের প্রশংসা করতেন। হত্যাকাণ্ডের দিন ও দুপুরে রঞ্জনবাবু এসেছিলেন? হ্যাঁ, সেদিন রঞ্জনবাবু আর বাড়ি গিয়ে জামা কাপড় বদলাবার অবকাশ পাননি। বাবা কিসের যেন একটা খসড়া তাকে দেখতে দিয়েছিলেন। সেইটা রঞ্জনবাবু সারা বিকাল ধরে পড়েন। শেষে পড়ে যখন তিনি ফেরত দেন তখন বাবা সেইটে রাখতেই ঘরে গিয়েছিলেন এবং তখনই খুন হন। ঘর থেকে যখন তার ফিরতে দেরি হলো তখন রঞ্জনবাবুই তাকে ডেকে আনতে গিয়েছিলেন এবং তিনিই এসে বলেন যে ঘর ভিতর থেকেই বন্ধ। হ্যাঁ। আপনাদের সেই ঘরের দরজায় কি এমন ব্যবস্থা আছে যে কোনো লোক বাইরে বেরিয়ে এসে দরজা টেনে বন্ধ করে দিলে ভিতর থেকে দরজা বন্ধ হয়ে যেতে পারে? না, সে ব্যবস্থা নেই। তবে একবার সেরকম হয়েছিল। কেমন করে যেন ছিটকিনি পড়ে গিয়েছিল। আপনারা সেই দোষ সারিয়েছিলেন? না, কিছুই করা হয়নি। সে দোষ তো আরেকবার ঘটতে পারে? পারে। তাহলে যদি কেউ সেইভাবে বেরিয়ে এসে দরজা টেনে দেয় তো দরজা ভিতর থেকে বন্ধ হতে পারে? পারে।
এবং আপনার বাবার ঘরে শেষবার রঞ্জনবাবুই গিয়েছিলেন। হ্যাঁ, আর আপনার কাছে কিছু জিজ্ঞাস্য নেই। সুনন্দা সাক্ষীর কাঠগড়া থেকে নেমে গেল। এবার দ্বিতীয় সাক্ষী প্রভাস কুমার মিত্র। প্রভাস এমএর ছাত্র। এখানে কাকার বাড়ি খালি পড়ে আছে। এক সহপাঠীকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে এসেছে। মুকুন্দবাবুর সঙ্গে প্রথম দিনেই আলাপ হয়। ব্যাডমিন্টন খেলার আসর দেখে সে প্রতিদিন বিকালে মুকুন্দবাবুর বাড়িতে আসে। ব্যাডমিন্টন খেলার দিকে তার ঝোঁক আছে। ঘটনার দিনেও সে মুকুন্দবাবুর বাড়িতে বসেছিল। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর নামতে দেরি হচ্ছে দেখে তাকে কে ডাকতে গিয়েছিলেন? রঞ্জনবাবু। একা? একা। কতক্ষণ পরে তিনি ফিরে এসেছিলেন? তা বলতে পারি না, 5-7 মিনিট হবে। খাবার ঘর থেকে মুকুন্দবাবুর শোবার ঘর অবধি যেতে কতক্ষণ লাগতে পারে? আমি কখনো উপরে যাইনি, তবে ঠিক খাবার ঘরের উপরেই সেই ঘর বলে জানি। ফিরে এসে রঞ্জনবাবু আপনাদের ডেকে নিয়ে গেছিলেন? আমাদের ডাকেননি। তিনি সুনন্দা দেবীর কাছে এসে বলেন, দরজা বন্ধ, সাড়া পাচ্ছি না। সুনন্দা দেবী তখন উপরে যান। উপরের দরজায় ধাক্কা মারার শব্দ শোনার পর আমরাও উপরে যাই। কে দরজা খুলে প্রথমে ঘরে ঢোকে? রঞ্জনবাবু। ঘরে ঢুকে আলো জ্বালেন। রঞ্জনবাবুকে আপনি আগে চিনতেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্রমহলে ওর নাম শুনেছি। ব্যাডমিন্টন খেলায় 2বার তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রফি পেয়েছেন। টুর্নামেন্টে ওকে দেখেছি, কিন্তু মৌখিক পরিচয় হয়নি। মুকুন্দবাবুর বাড়ি ছাড়া আপনি ওকে কোথাও দেখেছেন? হ্যাঁ, 2-3 দিন আগে একদিন রাত্রে ওকে দেখেছিলাম মুকুন্দবাবুর পাশের বাড়ি থেকে বেরোতে, তবে কোনো কথাবার্তা হয়নি। সে বাড়িতে কে থাকে? বাড়িটা খালি রয়েছে, শুনেছি ভাড়া দেওয়া হবে। সে বাড়িটা কি মুকুন্দবাবুর বাড়ির সঙ্গে লাগাও? পাশাপাশি। সেই বাড়িতে রঞ্জনবাবু কেন গিয়েছিলেন, পরে কিছু বলেছিলেন? না, আমি সে কথা জিজ্ঞাসা করিনি। খেলা নিয়েই আমাদের কথা হতো। রঞ্জনবাবুকে আপনার কেমন মানুষ বলে মনে হয়? ভালো লোক, স্পোর্টসম্যান, কোনো নেশা নেই, এমএ পাস, আদর্শ ছেলে। দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য শেষ হলো। এবার তৃতীয় সাক্ষী সুধীন্দ্রনাথ, প্রভাসের সহপাঠী। সুধীন নতুন কোনো কথাই বলতে পারল না। 2 বন্ধু সব সময় একত্রে ঘোরাফেরা করে, কাজেই প্রথম বন্ধুর যা অভিজ্ঞতা, দ্বিতীয়েরও তাই। তারপর চতুর্থ সাক্ষী অধ্যাপক খগেন ঘোষ। অধ্যাপক বললেন যে পূর্ববঙ্গে তিনি এক কলেজের অধ্যাপক ছিলেন। বাংলা ভাগ হবার সময় হিন্দুস্থানে চলে আসেন। দমদমায় তার বাড়ি আছে, সেইখানেই তিনি থাকেন। মুকুন্দবাবুর সঙ্গে তার ছাত্র জীবনের পরিচয়। স্কুল ও কলেজে একসঙ্গে পড়েছেন। কিছুদিন যাবৎ পেটের গোলযোগে তিনি ভুগছেন। সেই সূত্রে তিনি শিমুলতলায় যান হাওয়া বদলাতে। এখানে মুকুন্দবাবুর সঙ্গে দেখা। দীর্ঘকাল পরে সহপাঠীকে পেয়ে দিনগুলি মধুর হয়ে উঠেছিল, কিন্তু কপালে তা সইল না। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতা বাল্যকাল থেকে? তাহলে মুকুন্দবাবুর অনেক ব্যক্তিগত কথা আপনি জানেন? খগেনবাবু বললেন, ব্যক্তিগত গোপন কথা তো কিছু ছিল না, সাধারণ মানুষের সহজ জীবন। মুকুন্দের সঙ্গে আমার অনেক ক্ষেত্রে মিল ছিল। সেও বিপত্নিক, একটি মাত্র কন্যা সুনন্দা। আমার স্ত্রীও একমাত্র কন্যা রেখে মারা গেছেন। তবে মুকুন্দের আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। রংপুরে তার মস্ত গেঞ্জি মোজার কারখানা ছিল, যা থেকে বছরে অন্তত 30,000 টাকা পেত। পাকিস্তান হবার পর সেই টাকা হাতছাড়া হয়ে যেতেই সে একটু কাহিল হয়ে যায়। তবে কয়লা খনির কিছু শেয়ার কেনা ছিল বলে সে বিশেষ ধাক্কা পায়নি। আর মানুষ তো মাত্র 2টি, বাবার বেটি। মুকুন্দবাবুর কোনো শত্রু ছিল বলে আপনি জানেন? না, সহজ সরল মানুষ, শত্রু থাকবে কেন? মুকুন্দবাবু এইভাবে খুন হবার কি কারণ থাকতে পারে? আমি সেইটাই কদিন ধরে ভেবেছি। কদিন আগে সে বলেছিল পাকিস্তানের সঙ্গে ভারতের চুক্তি হবার পরে হোশিয়ারি মিলের দামটা সে পাবে।
2 লাখ টাকা ধার্য হয়েছে। সেই সব দলিল নিয়ে সে শিমুলতলায় বসে ফাইল ঠিক করছিল। সেই ফাইলটার আপনারা কোনো খোঁজ পেয়েছেন? তার মধ্যে এই হত্যা রহস্যের কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে হয়। মুকুন্দবাবুর বাড়িতে যারা আসা যাওয়া করতেন তাদের কাউকে আপনার সন্দেহ হয়? না, সবাই তো সজ্জন, সুশিক্ষিত। এদের কেউ যে খুন করতে পারেন তা তো ভাবা যায় না। রঞ্জনবাবু সম্পর্কে আপনার কী ধারণা? ভালো ছেলে, বিলাতে গিয়ে ডক্টরেট হতে চায়। হত্যাকাণ্ডের 2 দিন আগে রাত 9টা নাগাদ মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগান থেকে বেরিয়ে আসতে যাকে আপনি দেখেছিলেন, সে কে? অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, তবে চালচলন দেখে মনে হয়েছিল সে রঞ্জনবাবু। একা তিনি বাগান থেকে বেরিয়ে গেছিলেন? তাই তো দেখেছিলাম। সে বাড়ি তো ভাড়া দেবার জন্য খালি পড়ে আছে। হ্যাঁ। পরে আপনি রঞ্জনবাবুকে জিজ্ঞাসা করেছিলেন কিছু? করেছিলাম। সে বলেছিল একটা ফুল তুলতে বাগানে ঢুকেছিলাম। সে কথা আপনি বিশ্বাস করেছিলেন? ফুলের বাগানে ফুল তুলতে যাওয়ায় অবিশ্বাস করার কি আছে? মুকুন্দবাবুর বাগানে ফুল গাছ নেই? আছে। নিজের জনের ঘরে ফুল থাকতে অন্য বাগানের লোক ফুল তুলতে যাবে কেন? ওটা নিছক খেয়ালের ব্যাপার বলে আমার মনে হয়েছিল। এখানেই খগেনবাবুর সাক্ষ্য শেষ হলো। এবার পঞ্চম সাক্ষী খগেনবাবুর কন্যা শিপ্রা ঘোষ। শিপ্রা কলেজে পড়ে। পিতার সঙ্গে শিমুলতলায় গিয়েছিল। রাত্রে রঞ্জনকে বাগান থেকে বেরিয়ে আসতে সে দেখেছে, তবে মুখ দেখেনি। খগেনবাবুর মতোই তার অভিজ্ঞতা। ষষ্ঠ সাক্ষী অতুল দত্ত, কয়লা খনির ম্যানেজার। মুকুন্দবাবু তাকে নিমন্ত্রণ করেছিলেন শিমুলতলায়। মুকুন্দবাবুর সঙ্গে তার কথাবার্তা চলছিল। পাকিস্তান থেকে টাকাটা পেলেই তিনি লাখখানেক টাকা তার খনিতে শেয়ার কিনবেন। জগদীশবাবু প্রশ্ন করলেন, এই শেয়ার কেনা নিয়ে রঞ্জনবাবুর সঙ্গে আপনার কি কোনো বিতর্ক হয়? হ্যাঁ, রঞ্জনবাবু বলেছিলেন লাখ টাকা যদি খাটাতেই হয় তো নিজস্ব কোনো ব্যবসাপত্তন করাই ভালো। দরকার হলে গভর্নমেন্ট থেকে টাকা ধার পাওয়াও যেতে পারে। এ সম্পর্কে মুকুন্দবাবু কিছু বলতেন? না, তিনি শুনে একবার বলেছিলেন, এ বয়সে আমি আর খাটতে পারবো না। রঞ্জনবাবু বলেন আমি খাটবো, মুকুন্দবাবু শুধু হাসেন। তার ফলে রঞ্জনবাবু আমার উপর বিরূপ হয়ে উঠেছিলেন। সেটা তার ব্যবহারে আমি বুঝতে পারতাম। সাক্ষ্য এইখানেই শেষ হলো। জগদীশবাবু এবার জজকে বললেন, রঞ্জন রায়কে আমি এই হত্যাকাণ্ডের আসামি বলে অভিযুক্ত করছি 2টি প্রমাণের উপর। এবার আসামিকে আমি জেরা করতে চাই। জজের নির্দেশে আসামি রঞ্জনকে পুলিশ কাঠগড়ায় নিয়ে এলো। জগদীশবাবু একখানি রুমাল দেখিয়ে প্রশ্ন করলেন, এই রুমালখানি কি আপনার? রঞ্জনবাবু রুমাল হাতে নিয়ে দেখলেন রুমালের কোণে একটি লাল গোলাপ ফুল আঁকা আছে। তিনি বললেন, হ্যাঁ, এই রুমাল আমার। মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগান থেকে এই রুমাল পাওয়া গেছে। সেখানে এই রুমালখানি গেল কি করে, সে কথা আপনি বলতে পারেন? একদিন সন্ধ্যার পর মুকুন্দবাবুর দোতলার ঘরে বসে আমি একখানি দলিলের লেখা দেখছিলাম। এমন সময় বাইরের বারান্দায় একটা শব্দ হয়। আমি বারান্দায় বেরিয়ে এসে দেখি একটি লোক বারান্দা থেকে লাফিয়ে পিছনের বাগানে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে তাকে তাড়া করি, কিন্তু সে পালিয়ে যায়। তখনই বোধহয় রুমালখানি পড়ে গিয়ে থাকবে। পরে আপনি রুমালের খোঁজ করেননি? খুঁজেছিলাম, কিন্তু পাইনি। এই রুমালের এক কোণে কয়েক ফোঁটা রক্তের দাগ আছে। এ রক্ত রুমালে কোত্থেকে এলো জানেন? না, রুমালে রক্ত লাগার কোনো কারণ নেই। এবার জগদীশবাবু রুমালখানি কোর্টে জমা দিলেন। তারপর বের করলেন একখানি ছোরা। রঞ্জনকে দেখিয়ে বললেন, এই ছোরাখানি কি আপনার? রঞ্জনবাবু ছোরাখানি দেখে বললেন, আমি সঠিক বলতে পারছি না, তবে এই রকম একখানা ছোরা আমার ছিল। শিমুলতলায় মুরগি জবাই করার জন্য আমি এই রকম একখানি ছোরা কিনেছিলাম। এই ছোরাখানা মুকুন্দবাবুর মৃতদেহের পাশে পাওয়া গেছে। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না।
জগদীশবাবু ছোরাখানা আদালতে জমা দিলেন। তারপর বললেন, হুজুর, এই ছোরা দিয়ে মুকুন্দবাবুর গলা কাটা হয়েছিল। ছোরাখানি কদিন আগে আসামি শিমুলতলায় কিনেছিলেন, আর রুমালখানিও আসামির। রক্তে ছিটে লাগায় হত্যাকাণ্ডের পর আসামি বাইরের বারান্দা দিয়ে পাশের বাড়ির বাগানে ফেলে দিয়েছিল। মুকুন্দবাবু যখন উপরতলায় ছিলেন তখন তাকে ডাকতে এসে আসামি এই কাজ করে। তারপর ভালো মানুষ সেজে নিচে নেমে যায়। যাবার সময় দরজাটা এমনভাবে বন্ধ করে যায় যেন ভিতর থেকে ছিটকিনি পড়ে যায়। এটা খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে 5টা বাজল। জজ বললেন, আজ এই পর্যন্ত থাক, আবার কাল হবে। জজ উঠলেন। আদালত ভাঙল। জীবন বসেছিল সুধীরবাবুর পিছনের সারিতে। বলল, কি বুঝছেন? সুধীরবাবু বললেন, এখনও কিছু বুঝিনি, কাল বুঝব। রঞ্জনকে শেষ অবধি রক্ষা করতে পারবেন তো? এখনই উতলা হবার মতো কিছু হয়নি, এর পরেও তো আপিল আছে। জীবন হতাশভাবে সুধীরবাবুর মুখের পানে তাকালো। সুধীরবাবু ব্যস্তভাবে বললেন, আমি যাই, আমার আর এখন কথা বলার অবকাশ নেই। অধ্যাপক খগেন ঘোষ অতুল দত্তের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। সুধীরবাবু তাদের পিছনে ছুটলেন। পরদিন সুধীরবাবু প্রথমেই বললেন, হুজুর, আসামি নির্দোষ। আসামির নির্দোষিতা প্রমাণ করার জন্য আমি আজ সাক্ষীদের জেরা করতে চাই। জজ অনুমতি দিলেন। সুধীরবাবু প্রথমেই যে পুলিশ অফিসার তদন্ত করেছিলেন তাকে ডাকলেন। বললেন, আপনি মুকুন্দবাবুর বাড়িতে গিয়ে দেখেন মুকুন্দবাবু গলা কাটা অবস্থায় পড়ে আছেন, আর তার পাশেই ছোরাখানা পড়ে আছে। ঘরে আপনি পায়ের বা আঙুলের ছাপ কিছু লক্ষ্য করেছিলেন? দারোগা বললেন, পরিষ্কার ধুলোহীন ঘর, সেখানে পায়ের দাগ পাওয়া যেতে পারে না। টেবিল চেয়ার ও ঝাড়া মোছা, সেখানে আঙুলের ছাপই বা পাবো কী করে? তবে যদি কেউ পিছনের বারান্দা থেকে পাশের বাড়ির বাগানে লাফিয়ে পড়ে থাকে, এই ভেবে আমি সেই বাগানের সন্ধান করেছি। সেখানে ঝুড়ো মাটি ও বালি ছড়ানো পথে কিছুই ঠাওর করা যায়নি। সেখান থেকেই একখানি রক্তমাখা রুমাল পাই। ছোরা এবং রুমাল দুটোই রঞ্জনবাবুর। সেই কারণেই রঞ্জনবাবুকে আপনারা আসামি বলে ধরেছেন। রঞ্জনবাবুর ছোরা ও রুমাল নিয়ে অন্য লোকও তো খুন করতে পারে। ছোরার উপর আঙুলের ছাপ দেখেছেন? কোনো ছাপ নেই। সম্ভবত ওই রুমাল জড়িয়ে ছোরাখানা ধরা হয় আঙুলের ছাপ না রাখার জন্য। রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে যখন আপনারা তার ঘরে তল্লাশ করতে যান, তখন তার ঘরে কোনো বিশেষত্ব লক্ষ্য করেছিলেন কি? ঘরখানা ঠিকমতো গোছানো ছিল না, তবে ছেলে ছোকরাদের ঘর ওই রকম হয়। গোছানোটা মেয়েদের কাজ। ঘরের সেই অবস্থা দেখে রঞ্জন কিছু বলেছিল? বলেছিল ঘরে কেউ ঢুকে এমনি করে গেছে। ঘরে সত্যি কেউ ঢুকেছিল কিনা সে সম্পর্কে আপনারা কোনো তদন্ত করেছিলেন? পায়ের বা আঙুলের ছাপ দেখা, মালিকে জিজ্ঞাসা করা প্রভৃতি কোনো খবরদারি করেছিলেন? না, প্রয়োজন বলে মনে করিনি। খুনি আসামি ধোঁকায় ফেলার জন্য অমন অনেক কথা বলে। রঞ্জনবাবুর ঘরে সন্দেহজনক কিছু পেয়েছিলেন? না। দারোগার সাক্ষ্য এইখানেই শেষ হলো। এবার সুধীরবাবু ডাকলেন অতুল দত্তকে। আপনার কয়লা খনি আছে? শুধু আমার নয়, আমাদের। আমি তার ম্যানেজিং ডিরেক্টর। কতদিন আপনি এই পদে আছেন? গত 1 বছর। বাবাই দেখাশোনা করতেন। বাবা ব্লাড প্রেশারে কিছুটা অসমর্থ হয়ে পড়ায় আমি ম্যানেজিং ডিরেক্টর হই। আপনার বাবা কোথায় আছেন এখন? কি নাম? অমিয় দত্ত। এখন আছেন ধানবাদে। সেখানে আমাদের বাড়ি আছে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি। আপনি শিমুলতলায় গিয়েছিলেন মুকুন্দবাবুকে লাখখানেক টাকার শেয়ার বেচবার জন্য? মুকুন্দবাবু বাবাকে লিখেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে এবার তিনি 1,02,000 টাকা পাবেন। বাবা বললেন, তা থেকে যদি লাখখানেক টাকা তিনি খনির ব্যাপারে লাগান, তাহলে আমাদের পাশের খনিটাও আমরা কিনতে পারি। সেই জন্যই আমি ওকে সব বোঝাতে শিমুলতলায় যাই। কিন্তু আমি যদি বলি আপনি মিথ্যাবাদী? অমিয় দত্তের ছেলে অতুল দত্ত শিবপুর থেকে মাইনিং পাশ করে এখন বিলাতে আছে।
আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন। আপনার আসল নাম ভৈরব হালদার। আপনি ভিখিরি দলের অধিকারী। বাগমারিতে আপনার আস্তানা আছে। সেখানে 50-60 জন ভিখারি থাকে। তাদের দিয়ে আপনি রোজগার করেন, তাই না? আপনি কী বলছেন? আরও শুনুন, এখানে কোনো লোক আপনাকে ভাড়া করে এনেছিল মুকুন্দবাবুর 2 লাখ টাকার দলিলটা হস্তগত করার উদ্দেশ্যে। আপনি তাই অতুল দত্ত সেজে কাজে নামেন। মুকুন্দবাবু আসল অতুল দত্তকে ছেলেবেলায় দেখেছিলেন, তাই তিনি আপনার পরিচয়ে বিশ্বাস করেছিলেন। আমি মিথ্যা পরিচয়ের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আপনাকে গ্রেপ্তার করার জন্য আদালতে আবেদন জানাচ্ছি। এ অন্যায়। এ ব্যাপার আমি সহ্য করব না। আমি প্রমাণ দেব। প্রমাণ পেলেই আপনাকে ছেড়ে দেয়া হবে। জজ বললেন, আপনার অভিযোগের কোনো প্রমাণ আছে? সুধীরবাবু একখানি টেলিগ্রাম ও একখানি ফটো আদালতে পেশ করলেন। টেলিগ্রাম ধানবাদ থেকে এসেছে। অমিয় দত্ত জানিয়েছেন, আমার পুত্র মাইনিং ইঞ্জিনিয়ার অতুল দত্ত বর্তমানে ইংল্যান্ডে মাইনিং পড়ছে, এখানে নেই। ফটোখানি পাসপোর্টের ছবি, কোণে সই করা অতুল দত্ত। সে ছবির সঙ্গে সাক্ষী অতুল দত্তের কোথাও কোনো মিল নেই। জজ আদেশ দিলেন, এই সাক্ষীকে এখন হাজতে রাখা হোক। এর সম্পর্কে পুলিশ তদন্ত করবে। এবার সুধীরবাবু জেরা শুরু করলেন অধ্যাপক খগেন ঘোষকে। আপনি রংপুর কলেজে অধ্যাপনা করতেন। বাংলাদেশ ভাগ হবার পর আপনি চলে এসেছেন। বর্তমানে আপনি দমদমায় থাকেন? হ্যাঁ। আপনার চলে কি করে? আপনার জীবিকা কি? স্কুল কলেজের বই লিখে আমি রোজগার করি। আমার লেখা অনেক বই অন্য লোকের নামে বাজারে চলছে। পাকিস্তানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? রংপুরে আমার পৈতৃক বাড়ি আছে। সে বাড়ি পাকিস্তান সরকার দখল করেছে। আমি তার দাম আদায়ের চেষ্টা করছি। চিঠিপত্র চলছে। রংপুরে আপনার কেউ আছে? আমার তো ওই একটা মেয়ে। আমি ওকেই কাছে রাখি। আমি চলে এসেছি। রংপুরে আর কে থাকবে? কলকাতায় শখের দলে অভিনয় করে এক শিপ্রা ঘোষ বেশ নাম করেছে। সে কি আপনারই মেয়ে? হ্যাঁ। ছেলেবেলা থেকেই ওই দিকে ওর ঝোঁক আছে বলে আমি আর কোনো বাধা দিইনি। আমি যদি বলি শিপ্রা ঘোষ আপনার মেয়ে নয়, সে আপনারা যা খুশি বলতে পারেন। আপনি তো বিপত্নিক, কিন্তু শিপ্রার মা তো বেঁচে আছেন। সে আপনার যা খুশি বলতে পারেন। সুধীরবাবু জজের অনুমতি চাইলেন। হুজুর, আমি শিপ্রার মাকে হাজির করতে চাই। জজ অনুমতি দিলেন। জীবন এক মহিলাকে নিয়ে আদালতে এলো। সুধীরবাবু প্রশ্ন করলেন, আপনার মেয়ের নাম কি? শিপ্রা ঘোষ। একে আপনি চেনেন? সুধীরবাবু খগেনবাবুকে দেখিয়ে দিলেন। হ্যাঁ, উনি তো গভর্নমেন্টের লোক। আমার মেয়েকে চাকরি করে দিয়েছেন। কি চাকরি? সরকারি লোকেরা গাঁয়ে গাঁয়ে গিয়ে নাচ গান যাত্রা দেখায়। শিপ্রাকে উনি সেই দলে ভর্তি করে দিয়েছেন। কতদিন উনি শিপ্রাকে এই চাকরি করে দিয়েছেন? মাস 6 হয়েছে। এর মধ্যে শিপ্রা কি একবারও বাইরে গেছে? হ্যাঁ, এই তো কিছুকাল আগে 15 দিন চিত্তরঞ্জন থেকে ঘুরে এলো। ওখানে বড়দিনের সময় খুব বড় আসর হয়েছিল। বড়দিনের সময় আপনার মেয়ে চিত্তরঞ্জনে ছিল? হ্যাঁ, উনিই সঙ্গে করে নিয়ে গেছিলেন। সুধীরবাবু জজকে বললেন, হুজুর, খগেন ঘোষকে মিথ্যা সাক্ষী দেবার জন্য আমি অভিযুক্ত করছি। জজের নির্দেশে পুলিশ খগেন ঘোষকে পাকড়াও করল। সুধীরবাবু বললেন, হুজুর, আমি খগেন ঘোষ ও অতুল দত্তের বাড়ি তল্লাশ করতে চাই। সেই রিপোর্ট না পাওয়া অবধি মামলা মুলতুবি রাখার আবেদন জানাচ্ছি। জজ বললেন, আজই খানাতল্লাশ করে পুলিশ কালই রিপোর্ট দেবে। মামলা মুলতুবি রাখা নিষ্প্রয়োজন। সন্ধ্যার একটু পরেই সুধীরবাবুর টেলিফোন বেজে উঠল। তিনি টেলিফোন ধরলেন। আমি জীবন সরকার, শিয়ালদাহ স্টেশন থেকে টেলিফোন করছি। শিপ্রাকে অনুসরণ করে আমি পাইকপাড়ায় যাই। আধ ঘণ্টা পরে শিপ্রা বাড়ি থেকে বেরিয়ে সোজা বেলেঘাটায় আসে। সেখানে একটি মাঠ কোঠায় প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করে। তারপর একজন লোককে সঙ্গে নিয়ে শিয়ালদায় এসেছে।
শিপ্রা টিকিট কেটেছে। কোথাকার টিকিট জানি না। ট্রেনের জন্য তারা অপেক্ষা করছে। শিপ্রার হাতে কোনো ব্যাগ আছে? একটা বড় ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিছু নেই। সঙ্গের লোকটির হাতে? না। রেলওয়ে পুলিশকে বলে তাদের আটকাও, আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশকে বলবে মূল্যবান ডকুমেন্ট পাকিস্তানে চলে যাচ্ছে, গ্রেপ্তারের দায়িত্ব আমার। সুধীরবাবু তখনই একখানি ট্যাক্সি নিয়ে ছুটলেন শিয়ালদাহ স্টেশনের দিকে। শিয়ালদাহ স্টেশনে শিপ্রা ধরা পড়ল। তার ভ্যানিটি ব্যাগের মধ্যে পাওয়া গেল মুকুন্দবাবুর হোশিয়ারি মিলের দলিল ও সেই সম্পর্কিত কাগজপত্র। পরদিন আদালতে সওয়াল করলেন সুধীরবাবু। ভৈরব ও গোকুল সম্পর্কে মামাতো ও পিস্তুতো ভাই। দুজনেই রংপুরের বাসিন্দা। মুকুন্দবাবুর ফ্যাক্টরির সব কথা তারা জানত। এই টাকাটা হস্তগত করার জন্য তারা ষড়যন্ত্র করে। গোকুল খগেন ঘোষ সাজে, আর ভৈরব সাজে অমিয় দত্তের ছেলে অতুল। এমেচার ক্লাব থেকে শিপ্রাকে তারা জোগাড় করে। সঙ্গে মেয়ে থাকলে মানুষের সন্দেহ হবে না। তাছাড়া সুনন্দার সঙ্গে মেলামেশার সুবিধা হবে। ভৈরব মুকুন্দবাবুর ঘর থেকে দলিল চুরি করা যায় কিনা সেই চেষ্টায় এক রাত্রে মুকুন্দবাবুর বাড়িতে ঢুকেছিল। কিন্তু রঞ্জনবাবু দেখতে পেয়ে তাড়া করেন। ভৈরব পাশের বাগানে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। ঘটনার দিন রাত্রে শিপ্রা এক সময়ে ঘর থেকে বেরিয়ে যায়। বরাবর সে মুকুন্দবাবুর ঘরে গিয়ে ঢোকে। টেবিলের ড্রয়ার থেকে সে দলিলপত্র চুরি করে। ঠিক সেই সময় মুকুন্দবাবুও খসড়াটা রাখার জন্য ঘরে গিয়ে পড়েন। গোকুল অলক্ষ্যে তার পিছনে ছিল। ঘরে শিপ্রাকে দেখে মুকুন্দবাবুও খসড়াটা রাখার জন্য ঘরে গিয়ে পড়েন। গোকুল তখন তাকে হত্যা করে। এই রকম একটা ঘটনার জন্য গোকুল আগে থেকেই তৈরি ছিল। রঞ্জনবাবুকে যাতে পুলিশ সন্দেহ করে সেজন্য সে আগে থেকেই কার্যকারণ তৈরি করে রেখেছিল। রঞ্জনের ঘর থেকে রুমাল ও মুরগি কাটা ছোরা সে সংগ্রহ করেছিল। সেই দুটো বস্তু তাকে সংগ্রহ করে দেয় শিপ্রা। তার প্রমাণ এই ছোট্ট লাল পাথরখানা। শিপ্রার আঙুলে একটি সাপ আংটি আছে। সাপের দুটি চোখে দুখানি লাল পাথর বসানো ছিল। একটা চোখের লাল পাথর খোয়া গেছে। এই পাথরখানি সেইটি। এটাকে পাওয়া গেছে রঞ্জনের স্যুটকেসের মধ্যে। রুমাল বের করে আনার সময় কোনো রকমে এই পাথরখানা আংটি থেকে খুলে পড়ে স্যুটকেসের মধ্যে পড়ে যায়। আমি এটা তার স্যুটকেসের মধ্যে আবিষ্কার করি। মামলা ঘুরে গেল। ভৈরব ও গোকুলের 6 বছর করে সশ্রম কারাদণ্ড হল। শিপ্রার হল 2 বছর। রঞ্জনবাবু মুক্তি পেলেন। জজ রায় দেবার সময় সুধীরবাবুর প্রশংসা করে বললেন, সুধীরবাবুর মতো আইনজীবী আদালতের গৌরব।